বাট কলাম হচ্ছিল ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার, যেখানে আমরা কম্প্রেসিভ লোডটা অ্যাপ্লাই করতেছি, বা যেটা কম্প্রেসিভ লোড নিচ্ছে আমাদের টোটাল লিঙ্ক বা টোটাল মেকানিজম থেকে। আর স্ট্রাট হচ্ছে হলো সেটা ভার্টিক্যাল মেম্বারও হতে পারে বা ইনক্লাইন মেম্বারও হতে পারে, ঠিক আছে। সো সেখানে সেটার উপরও লোড পড়তেছে, কম্প্রেসিভ লোড পড়তেছে। সো আমরা এখানে স্ট্রাট নিয়ে পড়বো না, আমরা এখানে অনলি ভার্টিক্যাল মেম্বার নিয়েই পড়বো জাস্ট। সো ভার্টিক্যাল মেম্বার নিয়ে পড়ার আগে আমরা কলামটা শুরু করি। খুবই ইজি লেকচার, এখানে খুব বেশি কমপ্লেক্সিটি নাই, ইজি ফর্মুলা, জাস্ট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। আজকে আমি থিওরিটিক্যাল পার্টটা যতটুকু সম্ভব আমি আজকে শেষ করার ট্রাই করব। নেক্সট ক্লাসে আমরা এটা ম্যাথমেটিক্যাল পার্ট এবং আরো কিছু পার্ট আছে। এই কলাম আমার মনে হয় যদি তোমরা মানে ক্লাসটা বুঝতে পারো, আই হোপ 3 ক্লাস ইজ মানে ওয়েল এনাফ। সো এই টপিকটা শেষ করার জন্য খুব ইজি টপিক, যেহেতু আমরা স্ট্রেস স্ট্রেন একটু কমপ্লিকেটেড টপিক শেষ করে আসছি। সো আমি চাচ্ছি এখন একটু ইজি টপিক পড়াবো, এরপর আবার একটু কমপ্লিকেটেড টপিক পড়াবো। সো এইভাবে ইজি কমপ্লিকেটেড এইভাবে আগাবো। সো সবচেয়ে লাস্টে, সবার লাস্টে যে টপিকটা পড়াবো সেই টপিকটা হবে হচ্ছিল মানে মোস্ট কমপ্লিকেটেড না, অ্যাকচুয়ালি বুঝতে পারলে খুবই ইজি, ঠিক আছে। মানে ওই টপিকটা আসলে মোটামুটি লাস্ট যে টপিকটা পড়াবো বা লাস্ট যে চ্যাপ্টারটা পড়াবো, যেটার নাম হচ্ছে ফেইলিউর থিওরিজ, এটার মানে নলেজটা তোমাদের মানে স্ট্রেস স্ট্রেইন বা টোটাল যে তুমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যে পড়ছো, সে টোটালটার চ্যাপ্টারে বেসিক নলেজ তোমার লাস্ট চ্যাপ্টারে লাগবে, ঠিক আছে। সো ওই বেসিক কনসেপ্ট যদি তুমি না বুঝো, তুমি ফেইলিউর থিওরিজ বুঝবা না। দ্যাটস ওয়াই আমি ওই টপিকটা সবার লাস্টে পড়াবো। তোমাদের আনিস স্যারও একটু পার্টটা আগায় নিক, যেহেতু সে তোমাদের বিম পড়াচ্ছে, বিম এবং বিমের ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেসেস ইন বিম সেগুলো পড়াচ্ছে। সো ডিফ্লেকশন এগুলো পড়ানোর পরে লাস্টে আমি ফেইলিউর থিওরিজ পড়াবো, তখন তোমাদের জিনিসগুলো বুঝতে একটু ইজি হবে। সো এই ফেইলিউর থিওরিজের কনসেপ্টটা তোমাদের ইয়েতেও লাগবে, মেশিন ডিজাইন যখন পড়বা তোমরা থার্ড ইয়ারে, সেখানেও তোমাদের এই ফেইলিউর থিওরিজটাও লাগবে। ওকে, সো আজকে আমরা শুরু করি। আমাদের যে এখানে আমার কিছু মানে হ্যান্ড রিটেন আমার ক্লাসের মানে নোট আছে, সেই নোটটা আমি দেখাচ্ছি। সো তোমাদের কাজ হচ্ছে হলো এই নোটটা ফলো করা, অ্যাজ ওয়েল এস আমি হয়তো এই নোটটা আমি যদি তোমাদের ক্লাসে থাকতাম আমি বোর্ডে এই নোটটাই লিখতাম হয়তোবা। আর হচ্ছে তোমাদের কাজ হচ্ছে হলো এটার সাথে সিঙ্গারের যে সম্ভবত চ্যাপ্টার কলাম মনে হয় চ্যাপ্টার 7 নাকি 7 অর 8, 7 মেবি। সো সেই চ্যাপ্টারটা তোমরা একটু পড়বা। সো থিওরিটিক্যাল পার্টটা আছে, যতটুকু পড়ে না কেন সেই পার্টটা ওখান থেকে একটু দেখে নিবা। ওকে, সো কলামের ব্যাপারে আমরা অলরেডি যেটা জানি সেটা হচ্ছিল সেটা একটা ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার, যেটা কম্প্রেসিভ লোড আমরা যেটার উপর which is subjected to a compressive load. ওকে, এখন ভার্টিক্যাল স্ট্রাকচারাল মেম্বার যেহেতু আমরা এখানে মানে এখানে কি আমরা কি কলাম নিয়ে পড়াশোনা করতেছি, মানে এখানে অ্যাকচুয়ালি কলামের কোন পোরশনটা নিয়ে আমরা পড়তেছি তোমাদের কি মনে হচ্ছে? মানে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে আমরা কি কলামের ম্যাটেরিয়াল নিয়ে পড়াশোনা করব, নাকি কলামের ডিজাইন নিয়ে পড়াশোনা করব, নাকি কলামের স্ট্রেংথ স্যার নিয়ে কলাম কতখানি সহ্য করতে পারবে সেটা নিচ্ছে। কলামের স্ট্রেংথ নিয়ে পড়াশোনা করব? ভেরি গুড। সো এখন আমাদের বুঝতে হবে যে কোন টপিকে, মানে তুমি কলাম এখানেও দেখতেছো, তুমি কলাম মেশিন ডিজাইনও দেখবা, তুমি কলাম ম্যাটেরিয়ালও দেখবা, বাট এখানে কিন্তু এই মানে অবজেক্ট মানে অবজেক্টিভ কিন্তু এই লেসনের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের ক্ষেত্রে, ঠিক আছে। সো আমরা এখানে জাস্ট কলামের স্ট্রেংথ নিয়ে জাস্ট মানে এখান থেকে আমরা পড়াশোনা করব, এবং এখান থেকে আমরা স্ট্রেংথের যে প্যারামিটার গুলা বা স্ট্রেংথ রিলেটেড যে ফর্মুলা গুলো সেই ফর্মুলা গুলো আমরা এখান থেকে দেখে যাব, ঠিক আছে। মেশিন ডিজাইন যখন পড়বো তখন কিন্তু আমরা কলামের ডিজাইন নিয়ে পড়াশোনা করব, কলামের এই প্যারামিটার গুলাকে, মানে তোমার কলাম ডিজাইন করতে গেলে অবভিয়াসলি তোমার স্ট্রেংথের প্যারামিটার গুলো লাগবেই, ঠিক আছে। সেটা ক্রিটিক্যাল লোড হোক, স্লেন্ডারনেস রেশিও হোক, এটার স্ট্রেস স্ট্রেন সবই লাগবে। সাথে সাথে তুমি কলাম ডিজাইনে আরো এক্সট্রা কিছু প্যারামিটার আছে যেটা দিয়ে তুমি ডিজাইন করতে পারবা, সেই প্যারামিটার গুলো আমরা মেশিন ডিজাইনে শিখবো। সো এখানে আমাদের মোর অর লেস আমরা স্ট্রেংথ নিয়ে পড়াশোনা করব। এখন কথা হচ্ছে কলামের আমাদের যে বেসিক যে ক্লাসিফিকেশন, সেখানে আমরা যদি একে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে শর্ট কলাম, একটা হচ্ছে লং কলাম। সো তোমরা বুঝতেই পারতেছো শর্ট কলাম অবভিয়াসলি শর্টার ইন সাইজ, এবং এটা বোঝা যাচ্ছে যে এটা লেন্থ টু ডায়ামিটার যে রেশিওটা, ওকে, সেটা হচ্ছে লং কলামের থেকে অনেক কম। বোঝা যাচ্ছে যে শর্ট কলামের ক্ষেত্রে আমাদের ক্রস সেকশনাল এরিয়া
এবং লেন্থের যে রেশিওটা মানে লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়ার যে রেশিওটা সেটা কি লং কলামের থেকে অনেক কম। তার মানে লং কলামের ক্ষেত্রে আমাদের ডায়ামিটার রেসপেক্টে লেন্থ অনেক বেশি হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি একটা জাস্ট সিম্পলি একটা কনসিডার করো আমাদের যে ছোট রুলার স্কেল গুলো আছে, একটা হচ্ছে হলো 12 ইঞ্চি স্কেল গুলা, আর একটা আছে হলো 30 ইঞ্চি স্কেল গুলা, বড় স্কেল, ঠিক আছে? সো তুমি জাস্ট কনসিডার ছোট স্কেলটাকে তুমি যদি শর্ট কলাম কনসিডার করো আর বড় স্কেলটাকে যদি তুমি লং কলাম কনসিডার করো, এখন তুমি জাস্ট স্কেলটাকে ভার্টিক্যালি মনে করো নিচে একটা সাপোর্ট রাখলা বা টেবিলের উপর রাখলা, ঠিক আছে? তুমি উপর দিয়ে তোমার হাতের যে তালু দিয়ে তুমি কি করলা, কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করার চেষ্টা করতেছো। ওকে, যে লোডটা দিচ্ছ সেই লোডটা কি লোড বলো তো? টেনসাইল আর কম্প্রেসিভ? কম্প্রেসিভ। কম্প্রেসিভ লোড। মানে তুমি জাস্ট অবভিয়াসলি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করতে হলে তোমাকে হয় নিচে হাত রাখতে হবে বা নিচে একটা ফিক্স সাপোর্ট রাখতে হবে, এটাই তো। তুমি কোনো সাপোর্ট ছাড়া তো তুমি কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করতে পারবে না, মানে সেটা রিঅ্যাকশন ফোর্স তো দিতে হবে। সেটা তুমি নিচে হাত রেখে দাও বা তুমি টেবিলের উপর সাপোর্ট রেখে দাও, তোমাকে কিন্তু কম্প্রেসিভ লোডের এগেইনস্টে একটা রিঅ্যাকশন ফোর্স কিন্তু দিতে হবে, তাহলে এর মধ্যে কিন্তু কম্প্রেশন অ্যাকশনটা হবে। তাছাড়া তো কম্প্রেশন অ্যাকশন হবে না। তুমি ভার্টিক্যালি একটা স্কেল ধরে রাখছো, মনে করো তুমি একটা মানে ভার্টিক্যাল একটা স্কেল এমনি ধরে রাখছো, তাহলে এটার উপর কি কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে? আলটিমেটলি তুমি এটাকে হোল্ড করে রাখছো, ঠিক আছে, আর কিছুই না। বাট এই স্কেলটাকে যখন তুমি একটা টেবিল বা নিচে একটা সাপোর্টের উপর এটার এগেইনস্টে তুমি যখন উপর থেকে লোড দিবা, সেই লোডটা হয়ে যাবে তখন কম্প্রেসিভ লোড, ঠিক আছে? এখন এই স্মল স্কেল বা বড় স্কেলের ক্ষেত্রে যদি আমরা উপর থেকে যদি কম্প্রেসিভ লোডটা অ্যাকশন করি, তাহলে কিন্তু এটার মধ্যে দুই ধরনের অ্যাকশন হতে পারে। তোমরা জাস্ট ইমাজিন করো, তোমাদের হাতের কাছে যদি স্কেল থাকে, তোমরা জাস্ট ইমাজিন করো যে একটা স্কেল কিন্তু তুমি যত লোডে অ্যাপ্লাই করো না কেন, স্মল স্কেলের ক্ষেত্রে তুমি যত লোডে অ্যাপ্লাই করো না কেন, সেখানে কিন্তু বেন্ডিং বা বাকেল হওয়ার কিন্তু খুব চান্স কম। কিন্তু তুমি যখন বড় স্কেলটার উপর যখন তুমি লোড অ্যাপ্লাই করতেছো, তখন কিন্তু তুমি দেখবা যে সেখানে একটা ডিফ্লেকশন বা একটা বেন্ডিং হয়ে যাচ্ছে, স্কেলটা বেঁকে যাচ্ছে, ঠিক আছে? সেটা পজিটিভ সাইডেও বেঁকে যেতে পারে বা নেগেটিভ সাইডেও বেঁকে যেতে পারে, সেটা কিন্তু তোমরা মানে সিম্পল ইমাজিনেশন থেকে কিন্তু বুঝতে পারো, ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে শর্ট কলামের ক্ষেত্রে আমাদের যে ফেলিওরটা হবে সেটা সেটা কিন্তু কোন একটা পার্টিকুলার পয়েন্টে ফেলিওর হবে, ঠিক আছে? সো এখন তুমি মনে করে এটা যদি একটা শর্ট কলাম হয় বা শর্ট স্কেল হয়, তুমি যদি টপ থেকে যদি একটা কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করো, এখানে বলা আছে যে দেয়ার ইজ এ পয়েন্ট এ কলাম উইল ব্রেক, দেয়ার ইজ এ, একটু হোল্ড করো, আচ্ছা, কলাম উইল ব্রেক, সো ইট ইজ কল্ড এ ক্রাশিং ফেলিওর। সো ক্রাশিং ফেলিওরটা কিন্তু আমাদের শর্ট কলামের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল করতে হবে যে আমি যদি এখানে যদি লোড অ্যাপ্লাই করি, এখানে কিন্তু এই কলামটা কিন্তু বেন্ড হয়ে যাওয়ার কিন্তু চান্স খুব কম। যত ছোট স্কেল হবে, তুমি যত লোড অ্যাপ্লাই করো, এটা কিন্তু যখন তার স্ট্রেস বা আলটিমেট স্ট্রেস পয়েন্টটাকে এক্সিট করে চলে যাবে তোমার অ্যাপ্লাইং লোড, তখন এখানে কি হবে, মাঝখান থেকে একটা শেয়ার অফ বা ক্রাশ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? যেটাকে আমরা বলতেছি ক্রাশিং ফেলিওর। সো শর্ট কলাম উইল ফেল ডিউ টু দ্য ক্রাশিং ফেলিওর। ওকে, আমরা শর্ট কলাম লং কলাম ডিফারেন্স সামনে আসতেছি যে আমরা কিভাবে এই দুটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। সাধারণত বলা হয় যে এল বাই ডি এর রেশিও যদি লেস দেন সম্ভবত মানে 12, গ্রেটার দেন 12 হয়ে গেলে আমরা সেটাকে মানে লং কলামের ক্রাইটেরিয়া ফেলতেছি, লেস দেন 12 হয়ে গেলে সেখানে আমরা শর্ট কলামে বলতেছি। আবার এটা কিন্তু জাস্ট এল বাই ডি এর রেশিও না, আবার অনেক সময় আছে স্লেন্ডারনেস রেশিও, একটা টার্ম আছে, যখন আমরা পড়বো স্লেন্ডারনেস রেশিও যে টার্মটা, সে টার্মে তখন আমরা শর্ট কলাম এবং লং কলামের মানে আইডেন্টিফিকেশনটা আরো ডিটেইলস দেখবো। কিন্তু লং কলামের ক্ষেত্রে তুমি যখনই একটা লোড অ্যাপ্লাই করতেছো, তখন দেখা যাবে যে সেখানে একটা বাকল হয়ে যাওয়ার একটা চান্স আছে। এই যে এখানে হচ্ছে এটা হলো তোমার ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, যখন তুমি লোড অ্যাপ্লাই করতেছো তখন কিন্তু একটা বেন্ড বা বাকল হয়ে যাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে? সো এই বেন্ড বা বাকল হয়ে যাওয়ার চান্স তোমার যখন থাকতেছে, তখন এই ফেলটা কার জন্য হবে? বাকলিং এর জন্য স্যার, ফেল হবে। হ্যাঁ বলো। আমাদের মধ্যে অনেকে মনে হয় ঢুকতে পারতেছে না স্যার ক্লাসে। অনেকে ঢুকতে পারতেছে না? অনেকক্ষণ আমি, ধরে ট্রাই করতেছে স্যার, বাট ঢুকতে পারতেছে আচ্ছা না। আচ্ছা আচ্ছা, আমি তো বারবার করে ওয়েটিং থেকে এন্ট্রি করাচ্ছি। এখন ক্লাসে পার্টিসিপেন্ট আসছিল 49। ওয়েটিং রুমে যারা ছিল সবাইকে, ও আচ্ছা আচ্ছা, ওয়েটিং রুমে যারা ছিল সবাইকে এন্ট্রি করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমি ওটা করি নাই, স্ক্রল করি নাই, তো এই জন্য সম্ভবত উপরের লিস্টটা আমি দেখতে পারিনি। ক্যাপ্টেন রাসেল,
আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় সবাই মনে হয় ঢুকতে পেরে যাওয়ার কথা। ওকে, সো লং কলাম এবং শর্ট কলামে বোঝা যাচ্ছে যে লং কলামের ক্ষেত্রে আমাদের ক্রস সেকশনের রেসপেক্টে লেন্থটা অনেক বেশি, শর্ট কলামে হচ্ছিল ক্রস সেকশনের রেসপেক্টে লেন্থটা কম, ঠিক আছে। সো বোঝা যাচ্ছে যে যেহেতু ক্রস সেকশনাল এরিয়াটা লং কলামের জন্য কম, আমার লেন্থটা যখন বেশি, যখন when you apply the compressive load, যখন আমরা দুই সাইডে কম্প্রেসিভ লোড যখন অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে যে এটা ডাইরেক্ট আলটিমেট পয়েন্ট বা ক্রাশিং ফেলিওর হবে না, এটা কি হবে, বেন্ডিং বা বাকল হবে ইনিশিয়ালি, এবং বেন্ডিং বা বাকলের কারণে কিন্তু এটা আস্তে আস্তে ফেল করে যাবে, ঠিক আছে। সো এই দুইটা কলামের মধ্যে আমাদের অ্যাকচুয়াল ডিফারেন্স হচ্ছিল, একটা হচ্ছিল বাকলিং ফেলিওর, একটা হচ্ছিল ক্রাশিং ফেলিওর। ওকে, এখন কথা হচ্ছে স্যার ক্রাশিং ফেলিওরটা এক্স্যাক্টলি কি স্যার? ক্রাশিং ফেলিওর হচ্ছে হলো তোমাদের মানে ক্রাশিং ফেলিওরটা বেসিক্যালি আমার হচ্ছে শর্ট কলামের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। শর্ট কলামে তুমি তুমি একটা স্মল একটা স্কেল নিলা, ঠিক আছে, তুমি লোড অ্যাপ্লাই করলা, লোড অ্যাপ্লাই করার পর দেখা যাবে যে স্কেলটা এতই ছোট যে তোমার কিন্তু এখানে কিন্তু বেন্ডিং বা বাকল হয়ে যাওয়ার কিন্তু চান্স নাই। বেন্ডিং বা বাকল তুমি বুঝতেছো, জাস্ট একটা স্কেল উপরে বা নিচে তুমি রেখে, দুই হাতের মাঝখানে রেখে তুমি দুই দিক থেকে কম্প্রেসিভ লোড দাও, কম্প্রেসিভ লোড দিলে দেখা যাবে যে স্কেলটা কিন্তু বেন্ড বা বাকল হচ্ছে না, একটা লেভেল পর্যন্ত হাইট পর্যন্ত বেন্ড বা বাকল হবে না। সেই হাইটটাকে এক্সিট করে যখন লং কলামের দিকে চলে যাবে বা স্কেলের সাইজটা যখন বড় হয়ে যাবে মানে তার ক্রস সেকশনের থেকে, তখন দেখা যাবে যে স্কেলটা বেন্ড হবে। তুমি যখন লোড অ্যাপ্লাই করবে স্কেলটা দেখবে আস্তে আস্তে বেন্ড হয়ে যাওয়ার চান্স আছে। তার মানে সেই যে ফেলটা তোমার বেন্ডিং এর কারণে বা বাকলিং এর কারণে হবে সেটাকে আমরা বাকলিং ফেলিওর বলবো। আর যে বেন্ডটা তোমার কিন্তু দেখা যাবে যে বেন্ডিং বা বাকলিং হচ্ছে না স্কেলটা, একবারে তুমি মানে আলটিমেট স্ট্রেংথকে যখন ওভারকাম করে চলে যাবা, এটা ডাইরেক্ট ফেল করবে, বুঝতে পারছো। মানে তুমি এটাকে ব্রিটেল ম্যাটেরিয়াল বা ডাকটাইল ম্যাটেরিয়াল হিসেবে কনসিডার করতে পারো। যে ডাকটাইলের ক্ষেত্রে কি হয়, আমরা একটা পার্টিকুলার পয়েন্ট পর্যন্ত প্লাস্টিক ডিফর্মেশন দেখতে পারি। সো তুমি এই প্লাস্টিক ডিফর্মেশনটাকে তুমি ধরো যে বেন্ডিং হচ্ছে বা বাকলিং হচ্ছে, বাট ব্রিটেল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, সেটা কিন্তু ডাইরেক্ট আলটিমেট স্ট্রেংথকে ওভারকাম করে কিন্তু কোনো ডিফর্মেশন হচ্ছে না, মানে তুমি বেন্ডিং বা বাকলিং তুমি দেখবা না, ডাইরেক্ট ফেল করবে, বুঝতে পারছো। তার মানে যে যে পার্টিকুলার লেন্থের জন্য বা যে পার্টিকুলার ক্রস সেকশনের জন্য বা যে পার্টিকুলার লেন্থ ডায়ামিটার যে রেশিওর জন্য বা শর্ট কলামের জন্য তোমার ডাইরেক্ট ক্রাশিং ফেলিওর হবে উইদাউট এনি ডিফর্মেশন অফ দিস ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্রাশিং লোড। মানে যে লোডের জন্য তোমার ক্রাশিং ফেলিওর হবে সেটাকে আমরা ক্রাশিং লোড বলতেছি। আর যে লোডের জন্য তোমার লং কলামের জন্য দেখা যাবে যে ইনিশিয়ালি সেটা বেন্ড করতেছে, বাকল হচ্ছে, আস্তে আস্তে তুমি লোড যত বাড়াচ্ছ বেন্ড বা বাকল হতে হতে একসময় কলামটা ফেল করবে। সো ডিউ টু বেন্ডিং বা বাকলিং এর জন্য তোমার যে কলামটা ফেল করবে সেটাকে আমরা বলবো কি বেন্ডিং বা বাকলিং ফেলার, ঠিক আছে। দুইটা ক্ষেত্রে ফেল করবে, একটা ক্ষেত্রে ডাইরেক্ট তুমি এখানে যেমন তুমি লোড অ্যাপ্লাই করতেছো মাঝখান থেকে ফেল করতেছো, আর আরেকটা ক্ষেত্রে তুমি লোড অ্যাপ্লাই করতেছো এটা বেন্ডিং বা বাকলিং হয়ে যাবে। সো বেন্ডিং বা বাকলিং হইতে হইতে এক সময় তোমার ম্যাটেরিয়ালটা তুমি যতই লোড অ্যাপ্লাই করবে একটা সময় পর দেখবে যে ফেল করবে। তুমি জাস্ট সিম্পলি একটা স্কেল নিয়ে দেখতে পারো, একটা বড় স্কেল নাও একটা ছোট স্কেল নাও, দেখবা যে কোন স্কেলের জন্য তোমার বেন্ডিং বা বাকলিং বা ডিফর্মেশন বেশি হচ্ছে। অবভিয়াসলি বড় স্কেলের জন্য, যেহেতু লেন্থ টু ডায়ামিটার রেশিও এটার জন্য বেশি, তখন দেখা যাবে যে এটা বেন্ডিং বা বাকলিং এর ক্যাপাবিলিটিটা বেশি, বা এটা ল্যাটারাল ডাইমেনশনে মানে ল্যাটারাল ডাইরেকশনে এটা ডিফ্লেকশনের ক্যাপাবিলিটিটা বেশি, মানে তোমার শর্ট স্কেলের থেকে। সো ওটার ক্ষেত্রে ফেলারটা হবে হচ্ছে আমার বেন্ডিং বা বাকলিং ফেলার, আর শর্ট স্কেল বা শর্ট কলামের জন্য আমার ফেলটা হবে হচ্ছিল ক্রাশিং ফেলার। এখন এই যে এখানে কি বলা আছে যে পয়েন্ট অ্যাট হুইচ অর লোড, আচ্ছা মানে পয়েন্ট অ্যাট মানে যে পয়েন্টের জন্য বা যে লোডের জন্য আমার হচ্ছে কলামটা বাকল করবে, ঠিক আছে। এখানে একটু লাইনটা আমি ভুল লিখে বলছি হয়তো। সো যে পয়েন্ট বা যে লোডের জন্য আমার কলামটা বাকল করবে সেটা হচ্ছিল আমার মানে ক্রিটিক্যাল লোড, ঠিক আছে। এই যে পি সিআর, এই সিআরটা কিন্তু ক্রাশিং না, এটাকে আমরা ধরতেছি ক্রিটিক্যাল, ঠিক আছে। সো এই ক্রিটিক্যাল লোডটা আমার শর্ট কলামের ক্ষেত্রে সেটা কি লোড, ক্রাশিং লোড। আর লং কলামের ক্ষেত্রে আমার এই ক্রিটিক্যাল লোডটা কি লোড, বাকল। বাকল লোড বা বাকলিং লোড বা বেন্ডিং লোড, ঠিক আছে। সো এই ক্রিটিক্যাল লোডটা কিন্তু আমার শর্ট কলামের জন্য আমি ক্যালকুলেট করব, আমি লং কলামের জন্য ক্যালকুলেট করব। এখন কথা যদি বলি যে আমাকে আমার সেফ লোডটা তাহলে কি হবে, তোমাকে যদি বলি যে তোমার একটা পার্টিকুলার কলামের ক্রিটিক্যাল লোড হচ্ছিল 1000 নিউটন, তার মানে 1000 নিউটন কম্প্রেসিভ লোড যখন তুমি অ্যাপ্লাই করবা
তখন তোমার কলামটা কি করবে, হয় বেন্ডিং বা ক্রাশিং হয়ে কলামটা ফেল করে যাবে। তার মানে তোমাকে যদি আমি বলি যে তোমার সেফ লোডটা কি, অবভিয়াসলি তোমার এই 1000 নিউটনের থেকে লেস দেন যে লোড গুলো আছে সেই লোড গুলো তোমার সেফ লোড, এটুক তো শিওর নাকি? এটা নিয়ে কারো ডাউট আছে? এই যে তোমার 1000 নিউটন যে ক্রিটিক্যাল লোড, এই লোড মানে এই লোড মানে এটা হচ্ছে তোমার লাস্ট লিমিট। এই লোড বা এই লোডের থেকে এক্সিট করে তুমি যে কোনো লোড অ্যাপ্লাই করলে এই ক্রিটিক্যাল লোড হচ্ছে তোমার একটা পার্টিকুলার কলামের জন্য, সেটা বেন্ডিং লোডও হতে পারে বা ক্রাশিং ফেল লোডও হতে পারে, ঠিক আছে, সেটা শর্ট বা লং এর ক্ষেত্রে বেসিস করে। বাট এই লোডটা তো ক্রিটিক্যাল, এই লোডটাকে যখন আমি এক্সিট করে চলে যাবো আমার কলামটা ফেল করবে, বা এই 1000 নিউটনও যদি আমার লোডটা আমি অ্যাপ্লাই করি দেখা যাবে তখন ফেল করা শুরু করে দেবে আস্তে আস্তে। তার মানে কি এর থেকে নিচে যে কোনো লোডের ক্ষেত্রে সেটা যদি 990 হয় বা 900 হয় বা 500 হয়, সেটা তার জন্য কি লোড, সেফ লোড। তার মানে এই লোডের নিচে যে কোনো লোড লিমিট হচ্ছিল আমার 0 টু 999 হচ্ছিল আমার এটার জন্য সেফ লোড। এখন তুমি এই লোডের নিচে যত কম লোডই করবা তত তোমার সেফটি ফ্যাক্টর তত বেশি। এখন যদি তুমি ক্রিটিক্যাল লোড যদি 1000 নিউটন হয়, তোমার সেফ লোড যদি তুমি অ্যাপ্লাইং যে লোডটা তুমি অ্যাপ্লাই করতেছো সেটা যদি 500 নিউটন হয়, হোয়াট ইজ দ্য ফ্যাক্টর অফ সেফটি? ফ্যাক্টর অফ সেফটি কত এখানে? If your critical load is 1000 kilonewton and your applying load is 500 kilonewton, what is the factor of safety? 200 স্যার, হ্যাঁ 200 একটু ক্লিয়ারলি বলো, আমি বুঝছি নাই। স্যার 200 1000 কে যদি আমরা মানে 5 দিয়ে ডিভাইড করি তাহলে স্যার না, সেফটি লোড হচ্ছে হলো তোমার মানে সেফ লোড, আমি সেফ লোডের কথা বলতেছি। ক্রিটিক্যাল লোড যদি 1000 হয় আর সেফ লোড যদি 500 কিলোনিউটন হয়, তাহলে ফ্যাক্টর অফ সেফটি কত? 2 স্যার। 2। ভেরি গুড। তার মানে কি ফ্যাক্টর অফ সেফটি ইজ এ রেশিও অফ ক্রিটিক্যাল লোড বা আলটিমেট লোড ডিভাইড বাই অ্যাপ্লাইড লোড, ঠিক আছে? সো ফ্যাক্টর অফ সেফটি কম হলে ভালো না বেশি হলে ভালো? বেশি হলে স্যার। অবভিয়াসলি বেশি হলে ভালো। তার মানে এখন ফ্যাক্টর অফ সেফটি যদি 5 হয়, মনে করি এখানে ক্রিটিক্যাল লোড 1000 নিউটন হয় আর ফ্যাক্টর অফ সেফটি যদি 5 হয়, হোয়াট ইজ ইওর সেফ লোড? 200 স্যার, সেফ লোড 200। তার মানে এই 200 লোডটা আমরা অ্যাপ্লাই করতেছি। তার মানে তোমার লিফটে যে তোমাদের এই যে বলা থাকে যে 8% ক্যাপাসিটি, ঠিক আছে, 8% এর এভারেজ যদি ওরা 80 করে, ওরা তো 8% ওইভাবে ধরে না যে একজনের 1100 কেজি, একজনের হচ্ছিল 70 কেজি, একজনের 50 কেজি, ওইভাবে ধরে না। ওরা কি করে, একটা স্ট্যান্ডার্ড মানুষের বা একটা অ্যাডাল্ট মানুষের স্ট্যান্ডার্ড ওয়েট কতটুকু থাকা দরকার, 80 কেজি, ঠিক আছে। সো 8 64 640 কেজি। সো দেখা যাবে যে ম্যাক্সিমাম লিফটের 640 630 কেজি এরকম কিন্তু স্ট্যান্ডার্ড মানে ওয়েট ক্যারিং ক্যাপাসিটি থাকে। এখন এই যে 640 কেজি, এটা কি তার জন্য কি সেফ লোড অর হচ্ছিল এটা তার জন্য ক্রিটিক্যাল লোড, বলো তো? Sir, safe load, sir. অবভিয়াসলি সেফ লোড। ভেরি গুড। এখন ওটা যদি ক্রিটিক্যাল লোড হয়, মানুষের তো স্বভাবই এরকম যে সে কি করবে, আমরা মানে এমআইএসটি লিফটে ওঠার ক্ষেত্রে কি করি, আমরা এমআইএসটি লিফটের মানে ওয়েট করতে থাকি যে আমাদের লোড কখন মানে আমাদের লিফট কখন ওভারলোডের সিগন্যাল দিবে, ঠিক আছে? তার মানে ওভারলোডের সিগন্যাল হওয়া মানে এই না যে তুমি ওই ম্যাক্সিমাম লোডটাকে 1 কেজি অতিক্রম করলে তোমার লিফটটা ছিঁড়ে যাবে, এরকম কিছু না। তার মানে লিফটের সেফটি অফ একটু 2 or 3 টাইমস পর্যন্ত থাকে, আরো বেশি থাকে। তার মানে এর থেকে অনেক বেশি লোড লিফটটা মানে এটা এন্ডিওর করতে পারে, ঠিক আছে? বাট তার সেফটি ফ্যাক্টরটাকে 640 মধ্যে লিমিটেড রাখে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে লিফটে বেশি প্রবলেম করলে আমরা কি করি, লিফটের ক্যারিং ক্যাপাসিটি লিমিটটা কমায় দেই, ঠিক আছে? দেখা যাবে যে আমাদের যদি টাওয়ার 2 এর যে আমাদের ফ্যাকাল্টি লিফট আছে, দেখবা যে ওখানে 3 জন বা 4 জন উঠলেই লিফটটা দেখবা যে অলমোস্ট মানে ওয়েট ফুল ওয়েট হয়ে যায়, ঠিক আছে, সিগন্যাল দিয়ে দেয় যে ওভারলোডেড। কিন্তু দেখা যাবে যে তোমার লিফটটা কিন্তু অলমোস্ট এখনো অর্ধেক খালি, ঠিক আছে? তার মানে ওই লিফটের মধ্যে কিছুদিন হয়তো মানে প্রবলেম থাকার কারণে কি করে, অবজারভেশনের জন্য ওটা ক্যাপাসিটিটা কমায় দেয়, ওটা ফুল লোডেড মানে যেটা তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটিতে চালায় না, তার থেকে কম ক্যাপাসিটিতে চালায়। তুমি যখন দেখবা তোমার একটা কোনো একটা মেশিনারি, মনে করো তোমার মেশিনারি আরপিএম হচ্ছিল 300 আরপিএম, মনে করো একটা মেশিনারি 300 আরপিএম বা বেল পুলি মেকানিজমে 300 আরপিএম এ এটা রোটেট করে, একটা শ্যাফট রোটেট করে। তুমি দেখতেছো তোমার শ্যাফটের মধ্যে প্রচন্ড ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে? বা তুমি মনে করো বাইক চালাচ্ছ, তোমার বাইকে
অনেক ভাইব্রেট করতেছে, বা তুমি গাড়ি চালাচ্ছ তোমার গাড়ি ভাইব্রেট করতেছে। এখন তুমি কি করবা? তুমি যখন ভাইব্রেশন হবে তোমার গাড়িতে বা তোমার শ্যাফটে ভাইব্রেশন হবে, তুমি কি ফুল লোডে গাড়ি চালাবা? তুমি কি করবা? আস্তে আস্তে তুমি স্পিডটা কমায় দিবা, চেষ্টা করবা যে আমি স্পিডটা কমায় কমায় আমি এটাকে একটু অবজার্ভ করি যে এটা ঠিক হয় কিনা। ঠিক আছে? সো এই যে তুমি যে টপ লোড থেকে আস্তে আস্তে স্পিড কমায় কমায় কি করতেছো, এটার ফ্যাক্টর অফ সেফটিটা বাড়াচ্ছ আস্তে আস্তে। ওকে, ফ্যাক্টর অফ সেফটিটা বাড়াচ্ছ যাতে করে তুমি একটু অবজার্ভ করলা, বা এটাকে তুমি মেকানিকের কাজ পর্যন্ত যাওয়ার জন্য তুমি হয়তো একটু সময় দিচ্ছ। ঠিক আছে? এখন তোমার মনে করো টায়ারটা পাংচার হয়ে গেছে, তো টায়ারটা পাংচার হয়ে গেলে তো সব টায়ারের ক্ষেত্রে, কিছু টায়ারের ক্ষেত্রে হয়তো তুমি ইনিশিয়ালি হয়তো তোমাকে চাকা চেঞ্জ করতে হতে পারে, বা কিছু টিউবলেস টায়ারের ক্ষেত্রে কিন্তু তোমার মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত কিন্তু তুমি যেতে পারবা হালকা পাংচার হলো। ঠিক আছে? এয়ার লিক করতে হয়তো টাইম কম নেবে, ঠিক আছে, বা সরি টাইম বেশি নেবে। সো তুমি কি করবা, বাকি যখন ফিল করবা যে তোমার টায়ারটা পাংচার হয়ে গেছে, তুমি কি করবা, গাড়িটা তো আর ফুল স্পিডে চালাবে না, তুমি কি করবে আস্তে 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 করে চালায় যাতে করে তুমি মেকানিকের শপ পর্যন্ত যাতে পৌঁছাইতে পারো, সেইভাবে তুমি গাড়িটাকে স্পিড দিবা। ঠিক আছে? সো এর মানে এই না যে তুমি ফুল লোডে চালালে গাড়িটা ফেল করে যাবে, এরকম কিছু না। তুমি যখনই লোডটা যতই কমাবা, বা যত তুমি অ্যাপ্লাইড লোডটা যত কম হবে, তত তোমার সেফটি ফ্যাক্টর বেশি থাকবে। এখন একটা সিস্টেম যখন ডিজাইন করা হয়, তার ক্রিটিক্যাল লোড আইডেন্টিফাই করা হয়, তার সেফ লোড আইডেন্টিফাই করা হয়, তার ফ্যাক্টর অফ সেফটি আইডেন্টিফাই করা হয়। এখন যখন ফ্যাক্টর অফ সেফটি বা একটা লিভ বা একটা সিস্টেমের জন্য যখন তোমার সেফ লোডের ভ্যালু দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এই পাম্পটা এই রেটিং এ চলবে বা এই লিফটটা এই ক্যাপাসিটিতে চলবে, তার মানে এটা সেফটি লোডের সাথে তার মানে আদার যে প্যারামিটার গুলা, এটা লংজিভিটি কতটুকু হবে। ঠিক আছে? এখন তুমি যদি দেখো যে তুমি 640 তে যদি তুমি লিফটটাকে ম্যাক্সিমাম মানে সেফ লিমিট দিয়ে রাখো, তাহলে দেখা যাবে যে লিফটটা 15 বা 10-15 বছরে সহজে কিছু হবে না। ঠিক আছে? এখন যদি সেফটি ফ্যাক্টর যদি কমাইতে থাকো, যে না আমার ক্যাপাসিটি 2000 কেজি, আমি হচ্ছে 1800 কেজিতে চালাবো, এখন 1800 কেজিতে তোমার কিন্তু লিফট ফেল করবে না, কোনো সমস্যা নাই। কিন্তু আলটিমেটলি কি হবে, তোমার ওই যে মানে যে ডিউরেশন লিমিট, ঠিক আছে, সেই ডিউরেশন লিমিটটা বা যে লংজিভিটিটা বা যে টাইম পিরিয়ড এটার সার্ভিস দেওয়ার কথা, তার থেকে কম টাইম পিরিয়ড এটা সার্ভিস দিবে। এখন সেটা তোমার জন্য বেশি ইকোনমিক্যাল হবে, নাকি সেফ লোডে চালায় চালায় বেশি দূর চালানোটা ইকোনমিক্যাল হবে? অবভিয়াসলি সেফ লোডে চালায় বেশি দূর বেশি টাইম ধরে ইউজ করাটা বেশি ইকোনমিক্যাল হবে। তোমার তো লিফটে দুইজন পার্সন বেশি উঠায় লাভ নাই। ঠিক আছে? দুইজন পার্সন বেশি উঠায় কি কোনো লাভ আছে? বেশি উঠালে আমার কি হবে, আমার লিফটটা কিছুটা হইলেও তো তার মধ্যে লোড এক্সট্রা লোড পড়তেছে, লিফটে কিছুটা হইলেও তো তার লংজিভিটি কমে আসবে, তার সার্ভিসিং বা তার মেইনটেনেন্স বেশি করতে হবে। তো আমার কথা হচ্ছে আমি এটাকে সেফটি লিমিটটাকে মানে যতটা বেশি করা যায়, যতটা ফ্যাক্টর অফ সেফটি বেশি রাখা যায়, ততটা আমার সেফ পিরিয়ড বা মেইনটেনেন্স ফ্রিনেসটা বেশি মেইনটেইন করতে পারবো। জিনিসটা তো বুঝতে পারছো যে ফ্যাক্টর অফ সেফটি বা ক্রিটিক্যাল পয়েন্ট বা হচ্ছে সেফ লোডের যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো তোমরা এখন বুঝতেছো, মেশিন ডিজাইনে গেলে সেম কথা আবার বলা হবে, তখন আবার বুঝবা। ঠিক আছে? ওকে, সো আওয়ার objective is to find critical load. So in order to calculate the buckling and critical load, buckling and critical load of buckling, there are many theories. আমাদের অনেকগুলো থিওরিজ আছে, বাট আমরা এখানে যে থিওরিজটা ফার্স্টে পড়বো সেটা হচ্ছিল ইউলারস থিওরি। সো এই ইউলারস থিওরিটা কি বলতেছে বেসিক্যালি, সো এই থিওরিটার কিছু পার্টিকুলার অ্যাজাম্পশনস আছে, যে আমরা যে ক্রিটিক্যাল লোডটা যে আমাদের, তো আমি যদি তোমাকে বলি যে কলামটার স্ট্রেংথ কতটুকু বা এটা কতটুকু লোড এটা এনডিওর করতে পারবে বা সহ্য করতে পারবে, সেটা আমাকে বলো। তখন তুমি বলবো যে আমার ক্রিটিক্যাল লোডের ফর্মুলাটা কি। সেই ক্রিটিক্যাল লোডের ফর্মুলাটা আমরা ইউলার থিওরিজ অ্যাপ্লাই করে ফাইন্ড আউট করব। এখন প্রত্যেকটা থিওরিজ কিছু পার্টিকুলার অ্যাজাম্পশনের উপর এস্টাবলিশড। ঠিক আছে? যেহেতু অ্যাজাম্পশনস এর উপর এস্টাবলিশ, তার মানে হোয়াট ইট ইন্ডিকেটস যে এই অ্যাজাম্পশনস বা এই কিছু পয়েন্টস এর এগেইনস্ট বা এই পয়েন্টসটাকে যদি তুমি ভায়োলেট করো, তাহলে কিন্তু তুমি কিন্তু এই রুলটা বা এই ফর্মুলাটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাকে যখনই আমি একটা পার্টিকুলার ফর্মুলা তুমি যখন অ্যাপ্লাই করবা, সেই ফর্মুলা কিছু অ্যাজাম্পশনস আছে, তুমি কিন্তু জানো যে হ্যাঁ স্যার আমি এই ফর্মুলাটা ইউজ করতেছি, এই ফর্মুলাটা এই স্ট্রেসের জন্য অ্যাপ্লিকেবল, এই ফর্মুলাটা
এই ডায়ামিটারের জন্য অ্যাপ্লিকেবল, এই ফর্মুলাটা এই ডায়ামিটারটাকে এক্সিট করে গেলে এই ফর্মুলা ইউজ করা যাবে না। এই জিনিসগুলো তোমরা যখন মেশিন ডিজাইনে পড়বা বা ডিজাইন অফ দ্য মেশিন এলিমেন্টস গুলো যখন পড়বা তখন কিন্তু তোমরা তোমাদের হাতে একটা হ্যান্ডবুক দিয়ে দেওয়া হবে। সেই হ্যান্ডবুকে বিভিন্ন টেবিল থাকবে, বিভিন্ন চার্ট থাকবে, বিভিন্ন গ্রাফ থাকবে। সেখানে তোমরা গ্রাফে তোমরা বিভিন্ন মানে এই জিনিসগুলোকে ইন্টাররিলেট করবা যে হ্যাঁ কোন লোডের জন্য আমাকে কোন ফর্মুলা ইউজ করতে হবে, কোন ডায়ামিটারের জন্য কোন গ্রাফ ইউজ করতে হবে, কোন ইয়ের জন্য কি কোন ফ্যাক্টর অফ সেফটির টেবিলটা ইউজ করতে হবে। এই জিনিসগুলো তখন আরো ভালো করে শিখবে। আমি এই জিনিসগুলো তোমাদেরকে জাস্ট ইনিশিয়েট করাই দিচ্ছি, মানে তোমাদের মেশিন ডিজাইন যখন কোর্সটা করবা তখন যাতে খুব একটা বেশি প্রবলেম না হয়, বুঝতে পারছো? সো তার জন্য কিন্তু এই স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসটা কিন্তু বুঝে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি তুমি কিছু যদি ল্যাকিংস নিয়ে যাও আলটিমেটলি মেশিন ডিজাইনে যে তুমি তখন দেখবে যে আলটিমেটলি কোনো ইন্টারেস্টই পাবা না। সো এখানে যত বেশি তুমি টাইম দিবা, যত বেশি ভালো করে বুঝে যাওয়া, একটা সাবজেক্ট 100% কখনোই তুমি বুঝবা না, এটা আমিও এক্সপেক্ট করি না, তুমি নিজেও এক্সপেক্ট করবা না। বাট একটা সাবজেক্টে কিছু বেসিক জিনিস থাকে, যে বেসিক জিনিসগুলো মানে বেসিকটা জানি তুমি 100টা নিয়ে যাও। ম্যাথ সবগুলো সলভ করতে পারো সেটা কোনো সমস্যা না। ম্যাথ তুমি যদি প্রত্যেকটা বেসিক বা প্রত্যেকটা থিওরি যদি একটা একটা করে প্রবলেম তুমি সলভ করতে পারো এই টোটাল আফটার দিস কোর্স, যে হ্যাঁ স্যার আমি এই কলামের এই থিওরির এই একটা প্রবলেম আমি সলভ করতে পারবো বা সহজ একটা প্রবলেমই সলভ করতে পারবো, আমি মনে করবো যে তোমার এই কোর্স থেকে তোমার অ্যাচিভমেন্ট 100%, আমি ধরে নিব। তোমার এমন না যে তোমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস 100 সবগুলো প্রবলেম সলভ না করতে পারলে আমি তো ইঞ্জিনিয়ার ভালো হতে পারবো না, এটা কিন্তু টোটালি রং কথা। এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলো। যারা মাথার মধ্যে এগুলো নিয়ে ঘুরতেছো যে স্যার আমার তো বইয়ের সবগুলো 100তে 100টা প্রবলেমই পারতে হবে, নাহলে তো আমি তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস কিছু শিখবো না, এটা টোটালি রং। প্রবলেমস তুমি সবগুলো করতেছো তুমি পরীক্ষায় হতে মানে সবগুলো প্রবলেম অ্যান্সার করার জন্য, এটা হতে পারে, এটা ছাড়া আর কোনো রিজন নাই। হ্যাঁ তুমি যত বেশি প্রবলেম সলভ করবে তোমার এক্সপোজারটা তত বেশি বাড়বে, তুমি মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রাইটেরিয়া গুলো বুঝতে পারবা। কিন্তু ফার্স্ট অফ অল তোমাকে কিন্তু এই বেসিকটা বুঝতে হবে। তুমি যদি বেসিক যদি মানে বেসিকে যদি তোমার মিনিমাম গ্যাপটুকু থাকে বা মিনিমাম ভয়েডটুকু থাকে, তুমি যতই মনে করো ওয়াটার নিয়ে কাজ করো না কেন, সেখানে যদি এয়ার বাবল থাকে সেই এয়ার বাবল থেকে কিন্তু ক্যাভিটি ফর্মেশন হয়, ভ্যাপর প্রেসার থেকে অনেক কিছু একটা সিস্টেম ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক আছে? সো সামান্য যদি তুমি যদি কোনো মানে কনসেপচুয়াল কোনো গ্যাপ রেখে যাও, তুমি প্রবলেম হয়তো 100তে 200টা প্রবলেম সলভ করো কোনো সমস্যা নেই, বাট তোমার কনসেপ্ট বোঝাতে যদি প্রবলেম থাকে আলটিমেটলি তুমি প্রবলেমটা তুমি আজকে শিখতেছো, তোমাকে আমি যদি 1 মাস পরে দেই তুমি প্রবলেমটা তুমি শুরুই করতে পারবে না। এই জিনিসটা তোমরা হয়তো তুমি ফার্স্ট ইয়ারে যদি কিছু কোর্স কমপ্লিট করে আসো বা তুমি যদি মেকানিক্সে কিছু কমপ্লিট করে আসো কোর্স, তোমাকে যদি এখন মেকানিক্সে একটা ইজি প্রবলেম করতে দেয় তুমি কিন্তু করতে পারবে না, সিম্পল একটা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবে না, বা সিম্পল তুমি ইকুইলিব্রিয়াম ফোর্সে ভ্যালু বা রেজাল্টের ফোর্সে ভ্যালু বের করতে পারবে না। হঠাৎ করে যদি তোমাকে করতে দেই তুমি বলবে যে স্যার আমাকে তো ফর্মুলা দেখতে হবে, স্যার আমাকে কনসেপ্ট একটু রিভাইজ করতে হবে। সো তোমার ইঞ্জিনিয়ারিং এ মেইন টার্গেটটা এরকম থাকবে যে আমি কনসেপ্টটা যতটুকু সম্ভব বুঝে যাব, যাতে করে আমার কনসেপ্ট রিলেটেড কোনো সিম্পল প্রবলেম আসলে আমি যাতে অ্যাট এ ইনস্ট্যান্ট এনকাউন্টার করতে পারি। তাহলে তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তোমার মানে তোমার পড়াটা সাকসেসফুল আমি মনে করি, ঠিক আছে? হ্যাঁ হালকা কিছু দেখার দরকার থাকলে দেখা লাগতে পারে, বাট একদমই মানে আমি জিনিসটা ভুলে গেছি। অনেক সময় বলে না যে এটা কি, বলে স্যার এটা তো আমি ভুলে গেছি। এখন ভুলে যাওয়া মানে এরকম না যে জিনিসটা তোমার মাথায় আসতেছে না। এখন যদি বলো যে হ্যাঁ তোমার কিছু জিনিস মাথায় আসতেছে বাট পার্শিয়ালি অনেক জিনিস মানে যেটুকু মাথায় আসতেছে সেটুকুই মানে তোমার অ্যান্সারটা যতটুকু সম্ভব তুমি চেষ্টা করবা যে কনসেপ্ট যতটুকু বোঝার, মানে এটা যাতে তোমার সাপোর্টিভ অ্যান্সার, যে হ্যাঁ একটা তোমাকে আমি যদি 6 মাস পরে যদি জিজ্ঞাসা করি যে বলো তো হোয়াট ইজ ইউলারস থিওরিস অ্যাজাম্পশন কি ছিল, তোমাকে মানে তুমি যাতে 5টা অ্যাজাম্পশন না বলতে পারো, যাতে একটা বা দুটো অ্যাজাম্পশন যাতে তুমি ইনিশিয়ালি বলতে পারো, তাহলে কিন্তু তোমার পড়াটা কিন্তু জাস্টিফাইড হবে। তাছাড়া ওই আজকে তুমি পাঁচটা মুখস্থ বললা 3 দিন পর ভুলে গেলা, তাহলে কিন্তু আলটিমেটলি 4 বছর পর গ্রাজুয়েশনের দিন তুমি মনে করবা যে আমি আসলে কি পড়াশোনা করলাম, বুঝতে পারছো? সো অনেকগুলা কথা বললাম, এখন কতটুকু তোমরা অ্যাকসেপ্ট করবা কতটুকু তোমরা রিজেক্ট করবে এটা তোমাদের বিষয়। আচ্ছা আমাদের যে অ্যাজাম্পশন গুলো আছে, নাম্বার 1 অ্যাজাম্পশন হচ্ছিল লোড ইজ এক্সিয়াল এন্ড ওকে সরি এখানে একটু কারেকশন তোমরা করে নিও, এখানে হবে হচ্ছে দেয়ার ইজ নো এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে? এটা নো হবে, ঠিক আছে?
তার মানে লোডটা হবে হলো পিওরলি এক্সিয়াল, এখানে কোনো এক্সেন্ট্রিক লোড থাকবে না। এক্সেন্ট্রিক লোডের ব্যাপারে কিন্তু আমি আগের দিন বলছিলাম যে সেন্ট্রয়েডাল বা সেন্ট্রাল লাইন বরাবর যদি আমি লোড অ্যাপ্লাই না করে যদি সেন্ট্রাল লাইন থেকে যদি আমি একটু গ্যাপে, এই যে মনে করি ই গ্যাপে যদি আমি লোডটা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেখানে একটা মোমেন্ট বা কাপল হয়ে যাওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, সো আমার কিন্তু ইউলার্স থিওরির জন্য যে আমরা যে লোডের ইকুয়েশনটা পাবো সেই লোডটা কিন্তু পিওরলি এক্সিয়াল লোডের জন্য হবে। সো এখানে একটু কারেকশন করে নিও তোমরা, দেয়ার ইজ নো eccentricity, ঠিক আছে, load is pure axial. Number 2, column is initially straight, so কলামটা straight কলাম হবে, initially straight হবে। ঠিক আছে, লোড অ্যাপ্লাই করার পর এটা স্ট্রেট না হয়ে এটা বাঁকল হবে, এটা লোডের উপর বা কলামের লেন্থের উপর ডিপেন্ড করবে। Stress is within the proportional limit বা proportionally limit, so এই যে স্ট্রেসটা বা যে লোডটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু তার জন্য ইলাস্টিক লিমিট বা প্রপোর্শনাল লিমিটের মধ্যে হতে হবে। ঠিক আছে, প্রপোর্শনাল লিমিটের বাইরে গেলে তোমার কিন্তু সেই লোডটাকে বা ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু আমরা কলামের লোডটা, আমরা কিন্তু একটা কলাম যখন ডিজাইন করব আমাদের মাথার মধ্যে এই জিনিসটাই থাকবে যে কলামটা যাতে মানে যতটা সম্ভব তার মানে ডিফর্মেশন যাতে না দেখা যায়। তুমি তো এক্সপেক্ট করবা না যে কলামটা একটা প্লাস্টিক ডিফর্মেশনের মতো এরকম ডিফর্ম হবে তারপর কলামটা ফেল করবে। আলটিমেটলি তাহলে তোমার বিল্ডিং আর বিল্ডিং থাকবে না, দেখবা যে বিল্ডিংটা তোমার হচ্ছিল জিগজ্যাগ অবস্থায় চলে আসছে। ঠিক আছে, একটা বিল্ডিং যখন ফেল করে, মনে করো তার কলামের যে লোড ক্যারিং ক্যাপাসিটি বা একটা বিল্ডিং এর ফাউন্ডেশনের যে লোড ক্যারিং ক্যাপাসিটি এটাকে যখন এক্সিট করে চলে যায়, যেমন আমরা আর্থকোয়েকের সময় দেখি যে এটা লোড ক্যারিং ক্যাপাসিটিকে যখন এক্সিট করে একটা ভাইব্রেশন যখন জেনারেট করে। ঠিক আছে, আর্থকোয়েকটা তো নাথিং বাট এ ভাইব্রেশন। ঠিক আছে, একটা সিস্টেম যখন ভাইব্রেট করে তার মানে কি তার মেকানিক্যাল একটা ফেলিওর হয়ে যাওয়ার একটা চান্স থাকে বা মেশিন ফেল হয়ে যাওয়ার একটা চান্স থাকে বা একটা স্ট্রাকচার ফেল হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো এই ভাইব্রেশনের যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা যদি তার আলটিমেট যে হ্যাঁ এই আলটিমেট পয়েন্টের জন্য এই ফাউন্ডেশনটা বা এই টোটাল বিল্ডিংটা ডিজাইন করা সেটার সমান হয়ে যায় বা সেটা থেকে এক্সিট করে যায়, তখন কিন্তু একটা রেজোনেন্স ক্রিয়েট হয়। তোমরা কিন্তু রেজোনেন্স একটা টার্ম তোমরা হয়তো শুনে থাকবা, হয়তো অনেকে বুঝো হয়তো অনেকে বুঝো না, বাট ভাইব্রেশনের ক্ষেত্রে রেজোনেন্সটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি কিন্তু এখানে কিন্তু ভাইব্রেশনের কনসেপ্টটা নিয়ে আসতেছি। সো ভাইব্রেশনটা তোমরা পড়বা হচ্ছিল মেকানিক্স অফ মেশিনারিতে 3, 4, 5 এ। সো ভাইব্রেশনে কিন্তু তুমি একটা শ্যাফটের ক্ষেত্রে যখন তুমি রোটেশনাল মোশন দিচ্ছ তখন দেখবা একটা শ্যাফট যখন নর্মাল মোশনে চলতেছে সেটা ভাইব্রেট করতেছে না, যখন এক্সিট মোশন তুমি এক্সট্রা মোশন যখন অ্যাপ্লাই করবা বা যখন তোমার সিস্টেমে তার বেয়ারিং লোড ক্যারিং ক্যাপাসিটি যখন কমে যাবে তখন দেখবা শ্যাফটটা ভাইব্রেট করা শুরু করছে। আর যখন শ্যাফটটা ভাইব্রেট করবে তখন সে তার মানে তার অ্যাসাইন যে জবটা করার জন্য তাকে এখানে আমি অ্যাপ্লাই করছিলাম সেই জবটা সে এখানে করতে পারবে না। ঠিক আছে, তার মানে তার কার জন্য করতে পারতেছে না, তার ভাইব্রেশনের জন্য করতে পারতেছে না। তখন কি হবে, শ্যাফটটা আস্তে আস্তে ফেল করা শুরু করবে। তুমি একটা সিম্পল একটা সিস্টেম যখন ভাইব্রেট করবে তখন তুমি ধরে নিবা যে এই ভাইব্রেশন যদি বেশিক্ষণ চলতে থাকে সিস্টেমটা আস্তে আস্তে ফেল করে যাবে। ভিতরে কোনো গিয়ার ফেল করতে পারে, তোমার সিস্টেমে কোনো কেবলের ডিসকানেকশন হতে পারে, পাওয়ার ডিসকানেকশন হতে পারে। ঠিক আছে, সো এটাকে আমরা সিম্পলি মেকানিক্যাল ফেলিওর বা সিস্টেমে ফেল হিসেবে ধরতে পারি। ওকে, সো তুমি যখন কলাম যখন ডিজাইন করবা এটার যে ভাইব্রেশনটা যখন বাইরে থেকে হবে, মনে করো তোমার ন্যাচারালি যে আর্থকোয়েকটা হচ্ছে সেটা কি করবে, সেটা ভাইব্রেশন ক্রিয়েট করবে। সো সেটার দ্বারা ক্রিয়েটেড যে ভাইব্রেশনটা এবং এই কলামের যে লোড ক্যারিং ক্যাপাসিটি যে আলটিমেট পয়েন্ট, সেই আলটিমেট পয়েন্ট এবং সেই ভাইব্রেশনের ভ্যালু, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যে ভাইব্রেশন ভ্যালু এবং আলটিমেট ফ্রিকোয়েন্সির ওটার জন্য যে ভাইব্রেশনের লিমিট যদি ইকুয়াল হয়ে যায় তখন জিনিসটা হয়ে যায় কি রেজোনেন্স ক্রিয়েট হয়। রেজোনেন্স ক্রিয়েট হলে আলটিমেটলি একটা সিস্টেমের জন্য যখন রেজোনেন্স পয়েন্টে একটা সিস্টেম যখন পৌঁছে যায় তখন ধরে নিবা যে সিস্টেমটা যে কোনো সময় ফেল করবে, যে কোনো সময় ফেল করবে। বুঝতে পারছো? যেমন একটা লিফট কখন রেজোনেন্সে পৌঁছায় যায়, একটা লিফটের যখন ভাইব্রেশন মোশন শুরু হবে। হ্যাঁ, লিফটটা যখন আস্তে 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 আমরা কি করি, অনেক সময় দেখা যায় না লিফট ছিঁড়ে পড়ছে, এরকম ধরনের ইনসিডেন্ট শোনা যায়। এটা কি হয়, ল্যাক অফ মেইনটেনেন্সের জন্য হয়। মেইনটেনেন্স না করলে একটা সময় দেখা যায় যে এটার হয়তো ফেল হচ্ছিল কিন্তু আমরা এটাকে কনসিডার করতেছিলাম না। সো আলটিমেটলি তুমি লোড অ্যাপ্লাই করে যাচ্ছ বা এটার হয়তো যে সেন্সিং যে ভ্যালুগুলা বা সেন্সিং যে এলিমেন্ট গুলা যে হ্যাঁ এতটুক লোড
তুমি এটার উপর অ্যাপ্লাই করলে এখানে তোমাকে ওভারলোডের সিগন্যাল দিবে, সেই জিনিসটা কাজ করতেছে না। তুমি কি করতেছো, ইচ্ছা মতো লোড অ্যাপ্লাই করে করে তুমি এটাকে মানে চালাচ্ছ, আলটিমেটলি কি হবে, সেটা তার আলটিমেট স্ট্রেসের দিকে বা আলটিমেট পয়েন্টের দিকে আস্তে আস্তে চলে যাবে। সো একটা সময় পর দেখা যাবে যে একটা সিস্টেম ভাইব্রেট করা শুরু করবে। সো যখনই ভাইব্রেট করা শুরু করবে তখনই তুমি ধরে নিতে হবে যে আমার সিস্টেমটা আস্তে আস্তে রেজোনেন্স ক্রিয়েট করতেছে, তার মানে সিস্টেমটা যে কোনো সময় ফেল করতে পারে। সো ওই সময় একটা সিস্টেম, তুমি যখন প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাবা, যখন তোমার একটা মেকানিক্যাল সিস্টেম যখন ভাইব্রেট করবে বা তোমার যখন মেকানিক্যাল স্ট্রাকচার ভাইব্রেট করা শুরু করবে, তখনই কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে যে আমাকে এখন একটা র্যাপিড মেইনটেনেন্স এখানে করতে হবে ইনস্ট্যান্টলি। মানে তোমাকে তখন ওই সিস্টেমটা টোটালি অফ করে দিতে হবে, শাট অফ করে দিতে হবে। শাট অফ করে তোমার মানে ইন্সপেক্ট করতে হবে যে তোমার এখানে ফেলটা কোথায় হয়েছে, ফেলরটা কোথায় হয়েছে, সেটাকে ইন্সপেক্ট করে সেটাকে রিপেয়ার করে দেন সিস্টেমটাকে আবার চালাইতে হবে। বুঝতে পারছো? সো আজকে আমি আর যেহেতু তোমাদের টাইম শেষ, আমি আর কথা বলতেছি না। সো এই তিনটা ইয়ের ব্যাপারে আমি কথা বললাম, অ্যাজাম্পশনস এর ব্যাপারে কথা বললাম। নেক্সট দিন আমরা এই ফর্মুলাটার ব্যাপারে এবং এই ফর্মুলা রিলেটেড প্রবলেমের ব্যাপারে কথা বলবো। সো কার কোনো কোশ্চেন আছে? আজকে ক্লাসে তোমাদের স্টুডেন্ট অনেক কম, 44। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখানে কুইট করে দিচ্ছি। স্যার বলো, কিছু বলবা? না বললে আমি অফ করে দিচ্ছি। স্যার প্রেজেন্ট দিন এসে প্রেজেন্ট প্রেজেন্ট, তুমি ক্লাসে প্রেজেন্ট, আমি তো ইয়ে জুম ডেটা গুলো দেখে আমি আইডেন্টিফাই করবো যে তুমি কতক্ষণ ছিলা ক্লাসে। না ছিলাম স্যার, ফুল টাইম ছিলাম, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই। জি স্যার। ঠিক আছে, দুই আচ্ছা একজনের যাদের প্রবলেম আছে তারা আমাকে পার্সোনালি মেসেজ করে জানাবা যে স্যার এই কারণে আসতে পারি না, বা এবং এটা ইনস্ট্যান্টলি জানাতে হবে। সকালে জানালাম না, রাত্রে অনেকে দেখি যে রাত্রে 12টার পরে জানায়, এরকম দুই একটা কেস আছে। ঠিক আছে, সো আমি কি এখন রাত 12টা পর্যন্ত ওয়েট করবো যে তুমি কেন ছিলা না ক্লাসে? সো আমাদের ইনফরমেশন কিন্তু ডেটা কিন্তু দিয়ে দিতে হয় সাথে সাথে। ওকে, সো কোনো Yes, sir. সময় ক্লাস কোনো কারণে মিস করলে সেটা আমাকে সাথে সাথে উইদিন হাফ আওয়ারের মধ্যে জানাই দেবে। ঠিক আছে, ওকে। তাহলে জি আমি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। তোমাদের ক্লাস রেকর্ডিং আর ক্লাস লেকচারটা আমি বিকালের দিকে দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।